ছেলেদের জীবন বড়ই অদ্ভুত। বাইরে থেকে সব সুন্দর ও স্বাধীন লাগে, কিন্তু ভেতরে সবসময় একটা ঝড় চলে। সবসময় যেন তাদের একটার পর একটা পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয় যে তারাও যোগ্য। তারপরেও হাজারো আঘাত লাগার পরে তারা ঘুরে দাঁড়ায়। তবুও নাকি অনেকে বলে ছেলেরা হার্টলেস, ইমোশনলেস, কেয়ারলেস, আরো কত কি। যাক, তাহলে একটা ছেলের মনে কি চলে? তারা আদেও কি ইমোশনলেস, কেয়ারলেস আর হার্টলেস হয়? সেটা আজ শুনেই দেখা যাক। গল্প লেখনে রক্তিম ঘোষ, গল্পকথক সোনিয়া। রাজের চরিত্রে কণ্ঠ দিয়েছেন সোনু, শুভর চরিত্রে কণ্ঠ দিয়েছেন অনির্বাণ। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশ্যে রচিত। গল্পের সকল চরিত্র, ঘটনা ও সংলাপ বাস্তব ব্যক্তি বা ঘটনার সঙ্গে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। 18ই জুলাই রাজের 24তম জন্মদিন। সব বন্ধুবান্ধব মিলে আজ পার্টি চলছে। হঠাৎ রাজ পার্টি ছেড়ে কাউকে কিছু না বলে বিয়ার বোতলটা হাতে নিয়ে ছাদে উঠে গেল। শুভ হঠাৎ রাজকে পার্টি ছেড়ে ছাদে যেতে দেখল, কিন্তু কাউকে কিছু না বলে শুভ রাজের পেছন পেছন ছাদে উঠে এলো। কারণ ওর যেন প্রথম থেকেই রাজকে দেখে মনে হচ্ছিল রাজ কিছু তো ওর থেকে লুকোচ্ছে। তাই ওর সাথে একা কথা বলে সে বিষয়টা সে জানতে চায়। ছাদে সুন্দর হাওয়া চলছে। জুলাই মাস বলে আকাশে হালকা হালকা মেঘও আছে। মাঝে মধ্যে আকাশ চমকাচ্ছে, মাটির সোদা গন্ধ ছাড়ছে। নিচ থেকে হালকা লাউড মিউজিক আর মানুষের হইচইয়ের শব্দ ভেসে আসছে। ছাদের পরিবেশটা আলো আধারি। রাজ ছাদের রেলিংয়ের ধারে একা দাঁড়িয়ে রয়েছে। তার আঙুলের ফাঁকে একটা জ্বলন্ত সিগারেট, বাতাসে ধোঁয়া উড়ে যাচ্ছে। শুভ সিঁড়ি দিয়ে হন্তদন্ত হয়ে ছাদে ঢোকে। রাজ, এই রাজ, কিরে তুই পার্টি ছেড়ে হঠাৎ উপরে ছাদে এসে কি করছিস? কিছু না, এমনি। তুই তো শালা এই পার্টির মেন গেস্ট রে, নিচে সবাই থেকে খুঁজছে, আর তুই ওপরে সব কিছু ছেড়ে ছুড়ে এখানে একা চলে এলি কেন? মাথা খারাপ নাকি তোর? ধীরে ধীরে শুভর দিকে তাকায়, চোখে এক অদ্ভুত ক্লান্তি আর হালকা হাসি। ভালো লাগছে না রে শুভ, তাই একটু শান্ত হতে এলাম। নিজের এই অশান্ত মন আর মাথাটাকে একটু জিরিয়ে নিতে এলাম। চারিদিকের ওই চড়া আলো আর নেকি হাসিগুলো কেমন যেন দমবন্ধ লাগছিল। তুই যা না, যা নিচে গিয়ে এনজয় কর, আমি আসছি একটু পরে। একটা গভীর নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতা যেন আবারও পুরো পরিবেশটাকে গ্রাস করে নেয়। নিচের মিউজিকের বেস ছাদের মেঝেতে আলতো কম্পন তৈরি করছে, কিন্তু এখানে দুই বন্ধুর মাঝখানে এক অদ্ভুত নীরবতা। হ্যাঁ, রাজের দুটো ঢুলু ঢুলু চোখ দূরে শহরের বুকে এক লাল নিয়ন আলোকে এক নাগাড়ে জ্বলতে আর নিভতে দেখছে, যেন তার মনের ভেতরের দোলাচলটাই ওই আলোটার মধ্যে ছটফট করছে। রাজের কাঁধে হাত রেখে গলাটা নরম করে চোখে একরাশ দুশ্চিন্তা। কিরে, তোর মন মেজাজ সব ঠিক আছে তো ব্রো? আমরা সেই ছোট্টবেলাকার বন্ধু, হাফ প্যান্ট পরা বয়স থেকে একসাথে বড় হয়েছি, একেবারে সব কিছুই আমরা জানি। আজ এমন কি হলো যে তুই তোর মনের কথাটা আমাকে বলতে পারছিস না? বল আমায়, কি হয়েছে তোর? রাজ সিগারেটের শেষ অংশটায় আর একটা তীব্র টান দিল। লালচে আগুনটা এক মুহূর্তের জন্য তার মুখটাকে উজ্জ্বল করে তুলল। তারপর ধোঁয়াটা বাতাসে মিলিয়ে যেতেই নিজের ভেতরে জমে থাকা
কষ্টটাকে গিলে নিয়ে গম্ভীর গলায় নিজেকে সামলে নিয়ে বলল, সব কথা কি মুখে বলতে হয় রে? কিছু কিছু নীরবতা বুঝে নিতে হয়। তুই তো জানিস, যখন চারপাশে সব থেকে বেশি ভিড় থাকে, ঠিক ঠিক তখনই মানুষ নিজেকে সব থেকে বেশি একা আবিষ্কার করে। আজ আমারও ঠিক তেমনই অবস্থা। বুঝলাম। তোর যখন একা লাগছিল, এই ভাইকে বলবি তো, চল আজ এই আলোর রোশনায় আর ভিড় থেকে দূরে দুই বন্ধু মিলে চল এই অন্ধকার আর নীরবতাটাকে ভাগ করে নি। এবার বল তো আসল ব্যাপারটা কি? ভাই জানিস, আর ভালো লাগছে না। আমি বড্ড ক্লান্ত। আমি আর পারছি না। আমি বড়ই অসহায় বোধ করছি ভাই। দেয়ালে পিঠ ঠেকে গেছে আমার। কাউকে কিছু বোঝাতেও পারছি না, আবার নিজের মনের বোঝাটাও হালকা করতে পারছি না। যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে আমার। তুই বল না, আমায় বল, আমি তো আছি, আমি বোঝার চেষ্টা করছি। ভাই কি বলবো তোকে বল? কোথা থেকে যে শুরু করব কিছুই বুঝতে পারছি না। জীবনটা এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে আমি নিজেই দিশেহারা। মাথা মন সব সব যেন একসাথে ঘেঁটে একাকার হয়ে গেছে। আচ্ছা বল, রাধার পর এমন একজন কাউকে পেলি যে তোর একাকিত্ব কাটাতে পারলো? শ্রী। ভাই রাধা চলে যাওয়ার পর শ্রী যখন আমার জীবনে আসে, মনে হয়েছিল কোনো এক কালবৈশাখী ঝড় এসেছে। যে ঝড়টা আমার জীবনের সমস্ত শুকনো পাতা, মরা ফুল আর পুরনো স্মৃতিগুলোকে এক ঝটকায় উড়িয়ে নিয়ে গিয়ে যেন আবার একটা নতুন করে বাগান গড়ে তুলবে। ও আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। কিন্তু মনের মানুষ পেয়েও লাভ কি, যদি তাকে শেষে গিয়ে হারাতেই হয়? মানে বুঝলাম না, কি বলতে যাচ্ছিস তুই? স্পষ্ট করে বলবি। একজন বেকার ছেলের হাতে কোন বাবা মা নিজের মেয়ের হাত তুলে দিতে পারবে বলতে পারিস? সব বাবা মাই তো চান তার মেয়ে যেন একটা উপযুক্ত ওয়েল সেটেলড ছেলে খোঁজে, যে তার মেয়েকে সুখে রাখবে, হাসি খুশি রাখবে। এটাই তো রিয়েলিটি। আজ আমি যদি কারো বাবা হতাম, আমিও তো ঠিক এটাই চাইতাম বল। একটা ছেলের পুরো জীবনটাই আসলে তার যোগ্যতার দাঁড়িপাল্লায় মাপা হয়, আর সেই যোগ্যতার পরীক্ষায় একবার যদি সে ফেল করে, এই সমাজ তার গায়ে সারা জীবনের মতো ব্যর্থতার শিল মেরে দেয়। তখন আর কোনো অজুহাতই কাজে আসে না। আরে মর্দ কো কভি দর্দ নেই হতা, এত কি ভাবছিস? হাজারবার আছাড় খেয়ে নিচে পড়ে গেলেও ওই ধুলো ঝেড়ে তোকে আবার উঠে দাঁড়াতে হবে। আর তোকে কে বললো যে তুই একটু লড়খড়িয়ে গেলে তোর ভালোবাসা বা তোর স্ত্রী তোকে ছেড়ে চলে যাবে? মনে আছে তোর? তুই নিজেই না আগে জ্ঞান দিতিস যে থাকার সে শূন্য পকেটেই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে সব পেয়েও একদিন হাত ছেড়ে চলে যাবে। আজ হঠাৎ তুই নিজের মুখেই এসব কি আজে বাজে বলছিস বলতো? বেশি চিন্তা করতে হতে তোর মাথাটা পুরো গেছে, পাগল হয়ে গেছিস তুই। তুই যা, আমি এখন একটু শান্তি চাই। এ ভাই ছাড় না এসব, নিচে চল, সব ঠিক হয়ে যাবে। এভরিথিং উইল বি ফাইন, গিভ সাম টাইম, টাইম উইল হিল এভরিথিং। কিচ্ছু ঠিক হবে না রে, সব কিছুই শেষ। বেশি কিছু বোঝাতে চাস না তো আমাকে। এই ভেঙে পড়া মানুষটার সামনে দাঁড়িয়ে জ্ঞান দেওয়াটা অনেক সহজ। তুই ভাবছিস আমি এমনি এমনি ভেঙে পড়েছি। তুই জানিস না, আজ আমার মা বাবার সামনে দাঁড়াতে বড্ড ভয় লাগে। নিজের মধ্যে কেমন একটা অপরাধ বোধ কাজ করে। মনে হয় আমি একটা জ্যান্ত লাশ। শূন্যতা গ্রাস করেছে আমাকে, যেন মনে হচ্ছে আমি আর বেঁচে নেই, ভেতর থেকে মরে গেছি আমি। ভয় লাগে, আয়নার সামনেও দাঁড়াতে ভয় লাগে আমার। যেন মনে হয় সেই মানুষটা আমি আর নেই। ভাই কি হয়েছে তোর? কেন এরকম করছিস? আমি তোর মা বাবা সবসময় তোর পাশে আছি। হতে পারে তুই আজ ব্যর্থ, আজ তুই ভেঙে পড়েছিস, কিন্তু একদিন না একদিন দেখিস তুই সফলতা পাবি। সময় আর নেই রে আমার হাতে। আমি শুধু চেয়েছিলাম আমার মা বাবা যেন আমার উপর গর্ব করুক। জানিস, ছোটবেলায় যখনই আমার কোনো কিছু শখ হতো, বাবা নিজের পকেটের কথা না ভেবে নিজে কষ্ট করে হলেও সেটা আমার হাতে এনে দিতেন। আমি তখন থেকেই মনে মনে চেয়েছিলাম
বড় হয়ে বাবার মুখে সব খুশি ফিরিয়ে দেব। তার জীবনে সব সুখ স্বাচ্ছন্দ্য আমি একাই এনে দেব। কিন্তু ভাগ্য দেখ, বাবা আজকাল অসুস্থ হলেও আমাকে কিচ্ছু বুঝতে দেন না, কোনো কষ্ট বুঝতে দেয় না আমায়, যাতে আমি ভেঙে না পড়ি। উল্টে হাসি মুখে বলেন, ঠিক আছে রে, এত ভেঙে পড়লে চলে, আমি আসি তো, আমি সব সামলে নেব। বাবার বয়স বাড়ছে, আমি সব বুঝতে পারি। বাবার আগের মতো শরীরে জোর পায় না, অথচ মুখে কিচ্ছু বলেন না আমায়, শুধু সব বিসর্জন দিয়ে যাচ্ছে। আর আমি এমন এক অপদার্থ, একটা আস্ত লুজার, যে আজ পর্যন্ত ওদের জন্য কিচ্ছু করতে পারলাম না, শুধু ওদের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছি। মাই পেরেন্টস ডিজার্ভ এ বেটার সান দেন মি। আমার মতো ছেলে ওদের না হয় ভালো ছিল রে। আমি তোকে সান্ত্বনা দেওয়ার মতো কি বলবো সত্যিই বুঝতে পারছি না। তোর এই ভেতরের ঝড়টা আমি সম্পূর্ণ ফিল করতে পারছি, কিন্তু বিশ্বাস কর, এই মুহূর্তে আমার কাছে এর কোনো সলিউশন বা অ্যান্সার নেই রে। জানিস শুভ, আমি কি ভেবেছিলাম যেদিন আমি প্রথম চাকরিটা পাবো, প্রথম মাসের স্যালারিটা মায়ের হাতে এনে তুলে দেব, বলবো, মা, আজ থেকে এই সংসারের সব দায়িত্ব আমারও, তুমি একটু রেস্ট নাও। ভেবেছিলাম বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলবো, বাবা, তুমি আর একটু চিন্তা করো না, এবার তোমার পাশে তোমার এই ছেলেটা এসে দাঁড়িয়েছে। একটা ছেলের কাছে এর থেকে বড় উপহার কী বা হতে পারে বল। ভেবেছিলাম একটু মডার্ন যুগের কায়দায় বাবার সাথে আড্ডা দেব, একটু ছুটির দিনে সবাই মিলে একসাথে আনন্দ করব, সেলিব্রেট করব। ভেবেছিলাম মায়ের থেকে লুকিয়ে বাপ ছেলে মিলে একদিন ছাদে বসে শান্তিতে একটু ড্রিঙ্ক করব। তারপর বাবার চোখে চোখ রেখে একদম মন খুলে বলবো, আমি তোমাদের বড্ড ভালোবাসি বাবা, বড্ড ভালোবাসি। কিন্তু সব স্বপ্নই যেন শুধু স্বপ্নই হয়ে রয়ে গেল। বাস্তবতাটা বড্ড কঠিন রে ভাই, বড্ড বেশি কঠিন। ঠিক এই মুহূর্তে শুভর বুকটা কেঁপে ওঠে। সে আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। হঠাৎ করেই শুভ এগিয়ে গিয়ে রাজকে শক্ত করে গলা জড়িয়ে ধরে। শুভর গলা কান্নায় ভারী হয়ে আসে। দেখ ভাই, ইউ আর দ্য বেস্ট ব্রো, তুই ঠিক সফলতা পাবি, দেখে নিস। শুধু এভাবে নিজের ওপর থেকে ভরসা হারাস না প্লিজ, এভাবে ভেঙে পড়িস না। তুই সত্যিই খুব ভালো ছেলে রে। আর তার চেয়েও বড় কথা, তুই একটা অসাধারণ বন্ধু। আমার জীবনের প্রতিটা কঠিন সময়ে, প্রতিটা সমস্যায় তুই আমার পাশে এসে দাঁড়িয়েছিস, একদম নিজের ভাইয়ের মতো। দুনিয়ায় কেউ আমার পাশে থাকুক আর নাই থাকুক, আমি জানি আমি তোকে পেয়েছি। ভাই, আই লাভ ইউ ব্রাদার। মুখে বলতে কেমন একটা অকওয়ার্ড বা অদ্ভুত লাগছে আমি জানি, বাট ইউ আর মাই ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। তাই বলছি ভাই, এত মন খারাপ করিস না। নিজের ওপর আর আমার ওপর অন্তত একটু ভরসা রাখ। আমি আছি তো তোর পাশে সব সময়। রাজের চোখে জল এলো, কিন্তু ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে শুভর পিঠে আলতো চাপড় দেয়, যেন মনের ভেতরের একটা মস্ত বড় পাথর নেমে গেছে। ভাই চল চল চল, এবার চল, নিজে সবাই ওয়েট করছে। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি আরেকটা সিগারেট খেয়ে আসছি। শুভ রাজের দিকে তাকায়। রাজ শুভর দিকে তাকিয়ে আশ্বস্ত করার মতো করে মাথা নাড়ে। তাহলে আমি নিচে যাচ্ছি, তুই কিন্তু আয় 10 মিনিটের মধ্যে, ঠিক আছে? তুই যা, এখন আমি এবার একদম নিশ্চিন্তে যেতে পারবো। মনের ভেতর আর কোনো বোঝা নেই, কোনো ছটফটানি নেই, একদম একদম শান্তিতে। মনে আজ একটা অদ্ভুত শান্তি পাচ্ছি। রাজ একটা সিগারেট ধরায়। লাইটারের আলোয় তার শান্ত মুখটা দেখা যায়। শুভ আস্তে আস্তে সিঁড়ির দিকে এগিয়ে যায়। শুভ নিচে যাওয়ার ঠিক 5 মিনিট পরের ঘটনা।
হঠাৎ নিচ থেকে একটা প্রচণ্ড শোরগোল আর চিৎকার ভেসে আসে। বাড়ির সবাই তাড়াহুড়ো করে নিচে ছুটে যায়। নিচে গিয়ে যা দেখল তাতে সবার পায়ের তলার মাটি সরে গেল। রাজের রক্তাক্ত শরীরটা মাটিতে নিথর হয়ে পড়ে আছে। শুভ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। রাজের মুখটার দিক তাকিয়ে সে স্তব্ধিত, কারণ সেই রক্তাক্ত মুখে কোনো আফসোস নেই, বরং এক অদ্ভুত শান্তি আর মৃদু হাসি লেগে আছে, যেন এই নীরবতাটাই অনেক না বলা কথার উত্তর দিয়ে দিল। শুভ আর নিজেকে ধরে রাখতে পারল না, হাঁটু মুড়ে বসে চিৎকার করে কাঁদতে লাগলো। আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুই তুই না ভাই, একটা আস্ত লুজার। তুই কাপুরুষ, তুই একটা চরম কাপুরুষ। আমি বললাম তোকে আমি আছি, তাহলে তাহলে কেন কেন করলি এটা? ওঠ রাজ, একবার চোখ খোল ভাই আমার, আমাকে বল না কি করলি এটা তুই? একবারও কাকু কাকিমার কথা ভাবলি না? নিজের মা বাবার কথা একটা বারও মনে পড়লো না তোর? তোর মতো কাপুরুষ মানুষ আমার ভাই, আমার বন্ধু হতেই পারে না। গুড বাই यार, গুড বাই ফর এভার লুজার। জীবন ভীষণ দামি, ঈশ্বরের দেওয়া সবচেয়ে অমূল্য একটা উপহার, কিন্তু সেই সুন্দর জীবনটাকে আমরা কঠিন বানিয়ে ফেলি, প্রতিনিয়ত আফসোস আর ব্যর্থতার লাইন টানতে টানতে। আত্মহত্যা কোনো মহৎ কাজ নয়, বীরত্ব তো একদমই না, কিন্তু একটা মানুষ ভেতরে ভেতরে কতটা ক্ষতবিক্ষত হলে, কতটা যন্ত্রণার ব্যর্থতা কুড়ে কুড়ে খেলে তবেই এই চরম পথটা বেছে নিয়ে এসে আমরা হয়তো তার উপর বিচার করতে পারি, কিন্তু তার ভেতরের ঝড়টা তো আর দেখতে পাই না। সমাজ বলে ছেলেরা নাকি কাঁদতে পারে না, ছেলেরা নাকি নিজের আবেগ, ভালোবাসা কিংবা কষ্ট সহজে প্রকাশ করতে পারে না, কিন্তু তাদেরও তো একটা মন আছে। সেই মনটা যখন ভেঙে চুরমার হয়ে যায়, তখন সমাজ শুধু নীরব দর্শক হয়ে চেয়ে থাকে। দায়িত্ব শব্দটা শুনতে যতটা ভারী, তার চেয়ে অনেক বেশি ভারী এর নিচে চাপা পড়ে যাওয়া একটা দীর্ঘশ্বাস। আস্তে আস্তে সেই ভারের তলায় পিষে যায় একটা জলজ্যান্ত মানুষের ইচ্ছেগুলো, আর শেষে পড়ে থাকে কেবল এক বুক ক্ষোভ আর একাকিত্ব। হাজারো ছেলে প্রতিদিন প্রতিটা মুহূর্তে কোনো না কোনো অদৃশ্য যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, ভাঙছে, চুরমার হচ্ছে, কিন্তু দিনের শেষে সে ক্ষতগুলোকে হাসি মুখে একটা মুখোশের আড়ালে লুকিয়ে রাখছে। কেন জানেন? যাতে অন্য কেউ টের না পায়, যাতে পরিবারের মানুষগুলো একটু শান্তিতে ঘুমোতে পারে। সবাই ভাবে ছেলেদের কাঁদতে নেই, কিন্তু ছেলেদেরও তো কান্না পায়, তারাও তো মানুষ, রোবট নয়। অথচ তারা মাঝে মাঝে কেন প্রায় কখনোই কাউকে জড়িয়ে ধরে বুক ফাটানো কান্নাটা কাঁদতে পারে না। কারো কোলে মাথা রেখে যে একটু শান্তি পাবে, একটু জিরিয়ে নেবে, সেই ভরসার জায়গাটাও সমাজ তাদের দেয় না। রাজের সব ব্যর্থতা, সব না বলা অভিমান আজ তার এই ছটফটে শরীরের সাথে পুড়ে ছাই হয়ে গেল, হারিয়ে গেল একটা জলজ্যান্ত তাজা প্রাণ। জীবনের আসল মর্ম বোঝার আগেই, জীবনকে একটুখানি ভালোবেসে জড়িয়ে ধরার আগেই সে চলে গেল। ব্যর্থতার স্তব্ধতা, অন্তহীন দায়িত্বের অমানসিক ভার, হারে নিষ্ঠুর সমাজের লোকলজ্জার অপমানের স্তূপের নিচে আজ আরও একটা ছেলে নীরবে চাপা পড়ে গেল।